আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। সিলেবাসে যেটা তোমাদের রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এখানে তোমাদের একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। তারপরের যে চ্যাপ্টারটা আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখানে তোমার দুটো থাকছে এমসিকিউ, এছাড়াও তোমাদের এখানে এটা থাকছে দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকেও দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন আর একটা 5 নম্বর প্রশ্ন। তো এখানে এটা দেখা যাচ্ছে তোমাদের 5টা এমসিকিউ থাকছে, 5টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন, 3টে 3 নম্বর প্রশ্ন এবং 3টে 5 নম্বর প্রশ্ন। এবার তোমাদের যে 5টা এমসিকিউ থাকছে তার মধ্যে 5টা এমসিকিউর মধ্যে 5টাই তোমাদের করতে হবে, 5টা 1 নম্বরের প্রশ্নের মধ্যে 5টাই তোমাদের করতে হবে। কিন্তু এখানে যে 3টে 2 নম্বর প্রশ্ন থাকছে তার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে। ঠিক একইভাবে তোমার যে 3 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে থাকছে সেখান থেকেও দুটো করতে হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন যে 3টে থাকছে সেখান থেকে মাত্র একটা করতে হবে। এইভাবে তোমাদের 25 নম্বরের নাম্বার ডিস্ট্রিবিউট হয়েছে। তো এবার আমরা চলে আসছি উত্তর প্রশ্ন এবং উত্তর পর্বে। তো এটা শুরু করার আগে একবার বলে দিই, তোমাদের যদি এই প্রশ্ন এবং উত্তর পর্ব ছাড়াও আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তোমাদের যদি এই সেটের প্রশ্ন এবং উত্তর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো চলো দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। দেখো তোমরা যে প্রশ্নে প্রথম প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। ভারতে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে, এটা কি রিসরায় নাকি কলকাতায় নাকি বোম্বাইতে নাকি মাদ্রাজে? তোমরা উত্তর লিখবে রিসরাতে। তারপরে চলে 2 নম্বর, সত্যশোধক সমাজ গড়ে তোলেন দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে, রাজা রামমোহন রায় আর বিডেসলিতাম পাণ্ডু। উত্তর লিখবে জ্যোতিরাও ফুলে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় তো কত সালে? এটা উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন কে? এটা হবে রামতনু লাহিড়ী। দেখো ডিতে যে রামতনু লাহিড়ী আছে উনি এই সঠিক উত্তরটা হবে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে, উত্তর হচ্ছে এ কলকাতায়। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। তো ঠিক না ভুল লেখো। কুলি কাহিনী নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যারত্ন, তো উত্তরটি ভুল, যেটা সঠিক উত্তর হবে মূলক রাজ আনন্দ। বোঝা গেছে? এবার শূন্যস্থান পূরণ করো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে পাশ হয়? উত্তর হচ্ছে বড়লাট নর্থব্রুক। এরপর চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2-3টে বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। অবশিল্পায়ন কাকে বলে? তোমরা উত্তর লিখবে ঊনবিংশ শতাব্দীতে একদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব, কোম্পানির অসম শুল্কনীতি ও অত্যাচার এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণীর অবক্ষয়ের ফলে বাংলার তাঁত বস্ত্রশিল্প সহ অন্যান্য শিল্প কারিগররা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল, একেই অবশিল্পায়ন বলা হয়। পরের প্রশ্ন, মুন্ডা উলগুলান কাকে বলে? উত্তর লিখবে মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে 19 শতকের প্রথমাংশে সংগঠিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনককে?
আর আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? দুটো পার্টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের যে উত্তর, ভারতের বিপ্লববাদের জনক হলো বাসুদেব বলবন্ত ফাড়কে। আর আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? উত্তর হবে আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। এবার দেখো 4 দাগের প্রশ্নে চলে আসছি। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম যে প্রশ্ন, লর্ড ডালহৌসির রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতবাসীর অর্থনৈতিক জীবনে যেসব পরিবর্তন ঘটতে শুরু করেছিল তার মধ্যে রেলপথ ছিল অন্যতম। লর্ড ডালহৌসি রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশে রেলপথ স্থাপনে উদ্যোগী হয়েছিল। রেলপথ স্থাপনের যে সমস্ত উদ্দেশ্যগুলি আছে সেগুলি হলো যথা, প্রথম পয়েন্ট দিবে সরকারি উদ্দেশ্য, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতের রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসির উদ্দেশ্য ভারতের প্রত্যন্ত জায়গায় ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। অর্থনৈতিক উদ্দেশ্য কী ছিল? অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভারতের রেলপথ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারত থেকে কাঁচামাল সংগ্রহের জন্য রেল ব্যবস্থা অতি প্রয়োজনীয় ছিল। এছাড়াও ইংরেজরা মনে করেন যে রেলপথের বিস্তার হলে সেখানে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন আসতে পারে, ইয়ং বেঙ্গল আন্দোলন কাকে বলে? তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কেমন আসতে পারে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? এগুলো তোমরা পেয়ে যাবে। এবার দেখো পরবর্তী যে 5 দাগের প্রশ্ন আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। এখানে কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, বাংলার কৃষকদের উপর চিরস্থায়ী বন্দোবস্তের কীরূপ প্রভাব পড়েছিল? এরকম প্রশ্ন আসতে পারে। বা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় কীরূপ অবদান ছিল? বা আবার আসতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কারণ কি? এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এখানে আসতে পারে। আবার দেখো আরও কটি বড় প্রশ্ন তোমাদেরকে সাজেশান দিয়ে দিচ্ছি। এরকম প্রশ্ন আসতে পারে, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। আবার আসতে পারে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। বা আসতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি? তার উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি, এর এই যদি প্রশ্নটা আসে তাহলে এর উত্তরটা তোমরা কেমন লিখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেবে ভূমিকা, ভারতের বড়লাট লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গদেশকে দুভাগে ভাগ করেন। এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বাংলাদেশ ছাড়াও সমগ্র দেশ জুড়ে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী বয়কট ও স্বদেশী আন্দোলন। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। তো নেক্সট পয়েন্ট দিবে, কৃষকদের সক্রিয়ভাবে অংশ না নেওয়ার কারণ। ঐতিহাসিকগণ এই আন্দোলনে কৃষকদের সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করার কতগুলি কারণ তুলে ধরেছেন, সেগুলি হলো নিম্নরূপ। প্রথম পয়েন্ট দেবে কৃষিভিত্তিক কর্মসূচির অভাব। ঐতিহাসিক সুমিত সরকার বলেন, সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবজনিত কারণে এই আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি। প্রকৃতপক্ষে এই আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষকদের দুরবস্থার প্রতিকার, খাজনা বৃদ্ধির প্রতিরোধ, জমিদারের অত্যাচার বন্ধের কোনো কর্মসূচি গ্রহণ করেননি। তারপর 2 নম্বর পয়েন্ট দেবে জমিদারদের ক্ষোভের আশঙ্কা। কৃষকদের দাবির প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের খাজনা বন্ধের দাবি মেনে নিলে দেশপ্রেমিক জমিদার শ্রেণী ক্ষুব্ধ হবেন। এই আশঙ্কায় কংগ্রেসী নেতৃবৃন্দ এই আন্দোলনে কৃষকদের সামিল করার উদ্যোগ গ্রহণ করেননি, বরং জমিদার ঘেঁষা নীতিকেই আস্থা রেখে তাদের সন্তুষ্ট রাখতে প্রয়াসী হন। 3 নম্বর মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, তাদের সঙ্গে গ্রামের কৃষকদের কোনো যোগ ছিল না। গণ আন্দোলনে কৃষকদের যে কোনো ভূমিকা থাকতে পারে তা তারা উপলব্ধি করেননি। তাই ঐতিহাসিক ডক্টর বিপিনচন্দ্র বলেন, বঙ্গভঙ্গ বাংলার কৃষকদের স্পর্শ করেনি। 4 নম্বর পয়েন্ট দেবে মুসলিম লীগের প্রভাব। 1906 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহের উদ্যোগে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। বড়লাট লর্ড কার্জনের প্ররোচনায় তিনি বঙ্গভঙ্গ মেনে নেন। ফলে নদিয়া, কুমিল্লা, মুর্শিদাবাদ প্রভৃতি স্থানে মুসলমান কৃষকরা হিন্দু মহাজন ও জমিদারদের আক্রমণ করে। ফলে এই পর্বে ওই অঞ্চলগুলিতে কৃষক আন্দোলন সাম্প্রদায়িক রূপ নেয়। 5 নম্বর বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী কিছু ঘটনা। কংগ্রেসী নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ না করলেও
এই পর্বে বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বঙ্গভঙ্গের বিরোধিতায় সামিল হয়। ক পূর্ববঙ্গে রাজেন্দ্রলাল মণ্ডলের নেতৃত্বে হিন্দু দলিত কৃষকরা বয়কট ও স্বদেশী আন্দোলন গড়ে তোলে। খ বিহারের মতিহারি বেতিয়া অঞ্চলের নীল চাষিরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়। গ পাঞ্জাবে বড়লাট মিন্টোর ক্যানালের জন্য অতিরিক্ত করের বিরুদ্ধে অজিত সিংহ লালা লাজপত রায়ের নেতৃত্বে কৃষকরা সোচ্চার হন। ঘ এই পর্বে গুজরাটের কৃষকরা অতিরিক্ত করদানে অস্বীকৃত হন। উপসংহার দেবে, যাই হোক এই কথা ঠিক, কৃষিপ্রধান ভারতবর্ষে কৃষক শ্রেণীকে উপেক্ষা করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ চরম অদূরদৃষ্টিতার পরিচয় দেন। ঐতিহাসিক সুমিত সরকার বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের অসাফল্য এবং অস্থায়িত্বের জন্য এই আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর অনীহার কথা বলেছেন। তাহলে এই 5 নম্বরের উত্তরগুলো কীভাবে লিখতে হবে তোমরা আশা করি বুঝতে পারলে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে ফলো করো, আশা করি এর থেকে তোমরা পরীক্ষা অনেকটাই কমন পাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমরা সকলে সুস্থ থাকো, তোমরা সকলে ভালো থাকো।